পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। গত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। এবার রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল। ঈদের আনন্দ ফ্যামিলির সাথে কাটানোর জন্য সেই কারণে আমাদের বাড়িতে যাওয়া। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না। সাধারণ মানুষদের জন্য একটু ভোগান্তিটা একটু কম। আজকে আসার সময় কোনো যানজট ছিল না। লঞ্চের জার্নি অনেক বেশি রিল্যাক্স লাগে, দ্যাটস ওয়াই আসলে লঞ্চে যাওয়া। ফ্যামিলির সবাই ওখানে আছে, এনজয় করব। পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি। আগের থেকে অনেক ভালো লাগছে, রাস্তায় শৃঙ্খলা আছে। মা বাবার সাথে ঈদ করবো গ্রামে এবং খুবই স্বস্তির সাথে আসছে। আত্মীয়-স্বজন ঈদ করা এটা আছে বড় আনন্দ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে ঢাকা। শান্তি স্থিতিশীলতায় বেইজিংয়ের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ এনসিপির। ভোটের পর জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন বলছেন নেতারা। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভির। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রার পঞ্চম দিন এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের তুলনায় বেড়েছে ভিড় রেল স্টেশনেও। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে এবার কর্তৃপক্ষ। আর ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। লম্বা ছুটির প্রথম দিনে মানুষের ঢল নামে নৌপথে। হাকডাক আর লঞ্চের সাইরেনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে পায় তার পুরনো জৌলুস। দীর্ঘ অপেক্ষার পর ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। রং বেরঙের লাইটে আলোকিত লঞ্চ সন্ধ্যার পর থেকে পূর্ণ হতে থাকে যাত্রীতে। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্য নয়, ঐতিহ্যের বাহন হিসেবেও প্রথম পছন্দ লঞ্চ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় উচ্ছ্বাসের সুর তাদের কণ্ঠে। ভালো লাগছে। আমরা বাসায় যাচ্ছি আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য এবং ফ্যামিলির সবাই ওখানে আছে। খুব বেশি ভিড় আমি বলবো না, যেহেতু একটা সাইড একদমই পদ্মার ওই দিক থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই লঞ্চে একটু রিলিফ পাচ্ছি মনে হয় আমরা। বিকেলে টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া এবং বাড়তি যাত্রী নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মধ্যে ঢুকেছে। একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কে বাড়ছে যানবাহনের চাপ। কোথাও কোথাও যানজটের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। শুক্রবার সন্ধ্যার পর নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না ঘরমুখ মানুষের কাছে। সম্পূর্ণ রাস্তা হাইডে আসতেছি, জ্যাম। আজকে ছুটি দিছে, তাই এলো বাড়ি যাইতেছি, গাড়ি পাইতেছি না, এরকম জ্যাম, অসুবিধা অনেক। ঈদযাত্রার প্রথম দিনেও শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়েছে ট্রেন। নিরাপত্তা বলয় পেরিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, পরে তাদের সেখান থেকে সরিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সময় মতো ট্রেন ছাড়াই খুশি যাত্রীরা। বিগত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে যাচ্ছে আর কি। যখন ঈদের ছুটিতে বাসা যায় এরকম ধরনের কোনো সময় এত খোলামেলা পাই না, এত ফ্রি। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না। যা টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এই তথ্য। শান্তি, সমৃদ্ধ, স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে
বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ আর অনুদান হিসেবে বাংলাদেশ $210 কোটি প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নেপাল, ভুটান, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, sell things through Bangladesh. And suddenly you have a new economic zone. There is no shortage of young people, both men and women. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that in Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের পর জুলাই গণহত্যার বিচার হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে হবে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে, কারণ ভোটের পর বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। ফলে আমরা চাবো আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। এ সময় সংস্কারকে এগিয়ে নিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কেউ কেউ ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার মতোই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নানা চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে এসব কথা বলেছেন তিনি। আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি?
নির্বাচনের দরকার কি, এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে। রাত 11টার সময় আরও থাকছে। জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তায় বরাদ্দ 100 কোটির মধ্যে 96 কোটি টাকার ব্যয়। ঈদের পর বেসরকারি পর্যায়ে শুরু হবে তহবিল সংগ্রহ, জানালো ফাউন্ডেশন। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ। আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি। রিজভী বলেছেন, স্পষ্ট দিন তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে একটি মহল। এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন। আমরা 5ই আগস্টের পর এই মামলার সঞ্চালকের ন্যায় বিচার চাই দেশে, তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায়, অপরাধ, তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়। কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখনো পর্যন্ত সরকারি 100 কোটি টাকা বরাদ্দের 96 কোটি 67 হাজার টাকা শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় ব্যয় করা হয়েছে। আরও যে টাকা প্রয়োজন তার জন্য ঈদের পর বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ করবে ফাউন্ডেশন। সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, 836টি শহীদ পরিবারের মধ্যে এখনো পর্যন্ত 745টি পরিবারকে 37 কোটি 25 হাজার টাকা দেওয়া হয়েছে। 100 জনের টাকা আইনি এবং পারিবারিক জটিলতায় আটকে আছে। এছাড়াও 5596 জন আহতদের জন্য 59 কোটি 41 হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা মোট আহতদের 38.39%। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় প্রতিদিন আহত সেজে প্রতারকরা সহায়তা নিতে আসছে। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ করা হয়েছে। মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ঈদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, 38.39%। 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। EDF Aluminum, redefine possibilities. পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সকল মসজিদে জামায়াতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে ফরিয়াদ জানান মহান রবের দরবারে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনায়। তোহা খান তামিমের রিপোর্ট। চোখের পানিতে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ, ক্ষমা, রহমত আর বরকত লাভের আশায় মনের অব্যক্ত ভাষায় আকুতি।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। এর আগে জুমার খুতবায় নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। খুতবা শেষে জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ উপস্থিতি হয় মসজিদে। নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। আগামী বছর পাইমো না পাইমো গ্যারান্টি নাই, এই রেখে আজকে জুম্মার সময় আমরা আচ্ছাই আপনার দোয়া করছি, আল্লাহ তোমাকে সারা বাংলাদেশের মুসলিমদের হেফাজত করো। সকল ধর্ম বর্ণ সবাই যাতে একসাথে চলতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সকল কবরবাসীর জন্য দোয়া চাইলাম। ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, তারা যেন আল্লাহ এই যুদ্ধ বন্ধ করে দেয়। আগামী রমজান মাসে সিয়াম সাধনা পালনের প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রমজান জুড়ে স্বস্তি দিলেও ঈদের আগ মুহূর্তে এসে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা। এই তালিকায় আছে মুরগির মাংস। বরাবরের মতোই ঈদের আগে চড়া মশলার দাম। রমজানের শেষ দিকে এসে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাউরান বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন। সবজির সিজন শেষ মুহূর্তে, এই কারণে দামটা একটু বেশি। 1 কেজি শসা 100 টাকা, 80 টাকা। খাবে কিভাবে মানুষ? গরু আর খাসির মাংসের বাজার স্থিতিশীল থাকলেও চাহিদা বাড়ায় বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। মুরগির দাম বা সবকিছুর দাম বেশি, অবশ্যই বেশি। কেজিতে 15-20 টাকা বাড়তে। এদিকে মুদি পণ্যের বাজারে স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা। এরকম কম দাম কিনতে পারি নাই। সব জিনিসই বাজারে ভরপুর আছে। ঈদের বাজার করে সন্তুষ্ট। দৈনন্দিন জীবনে যে এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, সেটা চিপ। বিক্রেতারা জানান, এলাচ, লবঙ্গ, জিরা, তেজপাতা সহ চড়া মশলার বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে এখনও জমজমাট রাজধানীর মার্কেটগুলো। অনেকে রেডিমেড পোশাকের পাশাপাশি কিনছেন কসমেটিক্স সামগ্রী। আর স্বল্প আয়ের মানুষদের ভিড় ফুটপাতের দোকানগুলোতে। শেষ সময়ের হাকডাক আর ক্রেতাদের আনাগোনায় জমজমাট ঈদ কেনাকাটা। বেতন, বোনাস, ছুটি সবই মিলেছে। এবার স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন কেউ কেউ। অনেকের নজর জুতা, অলংকার ও কসমেটিক্স সহ দরকারি বিভিন্ন পণ্যের দিকে। জামা কিনেছি, ব্যাগ কিনেছি, কেনা শেষ পর্যায়ে এখন জুতা আর জুয়েলারি কিনবো। আসছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। গেঞ্জি সব কেনাকাটা হয়েছে। তবে লম্বা ছুটি থাকায় শেষ সময় আশানুরূপ ক্রেতা নেই বলে জানান বিক্রেতারা। সকাল থেকে এরকম কাস্টমার আছে না, একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে। শুক্রবারে যে পরিমাণ কাস্টমার থাকার কথা, ওই পরিমাণ কাস্টমার মূলত নাই। একটা মালে কোনোটায় 200-100 টাকা লসও বিক্রি করতে হচ্ছে। বিক্রেতারা ছাড়ের কথা জানালেও দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতার। দাম তো একটু বেশিই লাগতেছে। মানে আমরা যে সবসময় কিনি তার থেকে 300-400 টাকা বেশি নিয়ে গেছে। এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে রাজধানীর বিপণী বিতানগুলো। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।